ওয়েলকাম টু মাই চ্যানেল নিখিল কুহুর ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকালবেলা উবের অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবার আমাদের তারাপীঠের জার্নিটা বন্দে ভারত করে। এটি কিন্তু পুরনো প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 7:45 কিন্তু আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে দিয়েছিল। তো গাইস অ্যাট লিস্ট পৌঁছালাম। পুরো জার্নিটা খুব আজকে ভয়ঙ্কর ছিল, তোমাদের সাথে পুরো ডিটেল শেয়ার করব। কারণ হচ্ছে সকালবেলা থেকে উবেরের একটা সমস্যা হচ্ছিল। আমরা সকাল 6টা থেকে উবের বুক করছিলাম, কিন্তু আমাদের উবের কিছুতেই পাচ্ছিলাম না, ওয়েটিং দেখাচ্ছিল। লাস্টে আমরা বাধ্য হয়ে গড়িয়া থেকে বাস ধরি এবং সেই বাসে উঠি তখন প্রায় 7টা বেজে গেছিলো। লাস্টে আমাদের বাস ড্রাইভার বলেন যে না, আপনারা নেমে পড়ুন, নাহলে আপনারা পৌঁছতে পারবেন না। তারপর ওইখান থেকে একটা নর্মাল ট্যাক্সি ধরে আমরা হাওড়ায় আসি। আজকের মতো জার্নি আমাদের কোনো দিন হয়নি। আমরা তো ভেবেছিলাম উঠতেই পারবো না ট্রেনে, অ্যাটলিস্ট আমরা মা তারার কৃপায় ট্রেনে জার্নিটা করতে পেরেছি বন্দে ভারতে। এই ট্রেনে একটা সুবিধা হচ্ছে, ট্রেনে আপনি উঠে গেলে পুরো শেষ পর্যন্ত যেতে পারবেন। কি কি দিয়েছে দেখা না, পরে আবার একটা মশলা চায়ের পাতা আর একটা কি যেটা বিস্কিট। আপনি যদি টিকিট কাটার সময় ফুডের টিকিট না কাটেন, তাহলে নিউজ পেপার আর জলটা হচ্ছে ম্যান্ডেটারি, প্রত্যেককে দেওয়া হয়। ট্রেনে টিকিট কাটার সময় আপনার অ্যাপেই দেখাবে যে আপনি কী ধরনের ফুড নেবেন, ভেজ না নন ভেজ নেবেন। তো আমরা ভেজই নিয়েছিলাম, যেহেতু আজকে তারা মায়ের পুজো দেবো বলে, আর শুধু গুলুর জন্যই নেওয়া হয়েছিল। দুটো ফ্রাই আর একটা কর্ন দিয়ে দিয়েছে, একটা বাটার দিয়েছে, একটা সস আছে, সস, দুটো ব্রেড দিয়েছে, কেক দিয়েছে। আমরা যেহেতু ভেজ ফুড টিকিট কাটার সময় নিয়েছিলাম, তো সেই জন্য আমরা ভেজ ফুডটাই পেয়েছিলাম। আমরা কিন্তু জার্নি করার সময় ননভেজটা খুব একটা পছন্দ করি না আমি। তো আমাদের দুজনের জন্য ফুড টিকিট কাটিনি, শুধু অনলি ফর গুলুর জন্য কেটেছিলাম। কারণ জার্নিটা খুব অল্প সময়, তাই ওই অল্প সময়ের মধ্যে লাগবে না, তাই জন্য আমরা আলাদা করে নিজেদের জন্য টিকিট কাটিনি। তো বন্দে ভারতে যে সিস্টেমগুলো খুব যারা পরিচিত হয়নি, তো এখানে একটা টেবিল মতো আছে, যেটা আপনার যদি মানে লং ট্যুরে যান তো এক্ষেত্রে সুবিধা হবে। খাবারটা টেবিলের মতো, এটা টেবিলের মতো ঠিক কাজ করবে। ল্যাপটপ রেখেও কাজ করতে পারেন। উপরে স্ক্রিন লাইট আছে, পা রাখার প্রপার জায়গা আছে, হ্যান্ডেলটা মুভ করা যায়। উপরে যে স্পেস আছে, যথেষ্ট স্পেস, এই যে স্ক্রিন লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, তো এনাফ স্পেস আছে, লাগেজ নিয়ে রাখার কোনো অসুবিধা নয়। এবার আপনার যে সিটটা একটু আপনি আরাম করে বসার জন্য একটু কমফোর্ট করে নিতেও পারবেন, তবে খুব বেশি পিছনের দিকে হেলানো যাবে না। আমরা সিসি 5-এ পেয়েছিলাম যাওয়ার সময় টিকিট। তো গুলুর বাবার আর গুলুর একদিকে টিকিট ছিল, আর আমারও একদিকে, মানে অপোজিট সাইডেই পেয়েছিলাম। আর এখানে চার্জিং
পয়েন্ট করা আছে, মোবাইল চার্জিং করার জন্য ব্যবস্থা আছে এখানে। এখানে পা রাখার জায়গা, জলের বোতল রাখার জায়গা, ছোটো ছোটো অনেক সময় কাপ কেক ঠেক আমরা ক্যারি করি, সেগুলো রাখার ব্যবস্থা আছে। যদিও ডাস্টবিনের মানে ওই প্যাকেজ সঙ্গে সঙ্গে ওনারা ক্লিয়ার করছে, তো ওনারা আসছেন, ওনাদের কাছেই ফেলে দিলে ট্রেনটাও পরিষ্কার থাকবে এবং জার্নিটা খুব সুন্দর হবে। তো বন্দে ভারতের ট্রেনের জানলার এই কাজগুলো আপ ডাউন করা যায়, স্লাইডিংটা নামানোও যায়। টিকিটটা অন্যান্য টিকিটের তুলনায় একটু বেশি। তো পেপার দেওয়ার ব্যবস্থা আছে। এই সুইচটা যখনই আপনার দরজাটা আটকে যাবে, আপনি বাটনটা প্রেস করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আবার খুলে যাবে। আর বন্দে ভারতের গেট কিন্তু একবার যদি ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু দরজা বন্ধ। তাই সেজন্য প্রপার টাইমে কিন্তু আপনাদের ট্রেনে স্টার্ট হওয়ার অন্তত মিনিমাম আধ ঘন্টা আগে গিয়ে ওখানে ওয়েট করাই ভালো। কিন্তু আমাদের এবারে জার্নিটা খুব স্ট্রাগল হয়েছে শুরুটা, সেটার গল্পটাও করব আপনাদের সাথে পুরোটায়। এখানে হচ্ছে ক্যান্টিনের ব্যবস্থা আছে, মানে ওই যেখান থেকে আমরা নেমে গেছি, মাত্র 2 ঘন্টা কত মিনিটের জার্নি, খুব প্রপার টাইমেই আমরা পৌঁছেছি, কোনো ট্রেন লেট ছিল না। যাতায়াত দুটোতেই আমরা বন্দে ভারতে করেছি। আর আমরা এখানে রামপুরহাটে নেমে গেছি। রামপুরহাটে এখন ইলেকট্রিক সিঁড়ি আছে। এই চলমান সিঁড়িগুলো হওয়াতে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু যাদের হাঁটুর সমস্যা অনেকটা সুবিধা হবে। তো গুলু এবার নিজের ব্যাগ নিজেই ক্যারি করেছে। আমরা মাত্র যাওয়া আসা নিয়ে 2 দিনের জন্য গেছিলাম। প্রথমে রামপুরহাটে যাব, তারপর ওখান থেকে ব্যাক করব। গাড়ি করে যাওয়ার জার্নিটা ঠিক আলাদা রকমের হয়, আবার ট্রেনে যাওয়ার জার্নিটা ঠিক আলাদা রকমের হয়। তো আমরা বোলপুরেও খুব সুন্দর একটা হোমস্টেতে উঠেছি। সেই জার্নিটার গল্পটা, সেই কেমন লেগেছে সেটাও গল্প আপনাদের সাথে শেয়ার করব। হোমস্টেটা কোথায় ছিল, বেশ আধুনিকতায় ভরা, কিন্তু তার মধ্যেও অনেক ত্রুটি ছিল, সেটাও পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রামপুরহাট থেকে একটা টোটোতে করে, যেখানে মাথা পিছু 40 টাকা করে নেয়, সেটাতে করে আমরা রামপুরহাটে পৌঁছেছি। এমনিতেও আপনারা এখানে প্রচুর রিক্সা পেয়ে যাবেন। যদি রিক্সা বুক করে যান তো পুরো রিক্সা 200 টাকা করে নেয়। তো আমি বলবো যে এই ইঞ্জিন রিক্সা করে গেলে কি, যেহেতু রামপুরহাট স্টেশন থেকে বেশ অনেকটা যেতে হবে, তো এই ইঞ্জিন রিক্সা করে যাওয়াই বেটার। তো মিডলে বসাটা বেশ মানে একটুখানি অসুবিধারই, তা আমরা সাইডে বসেছিলাম। হ্যাঁ রে, বেশ অনেকটা জানি বেশ। তো আমরা চলে এসেছি বিনাপানি হোটেলে। তোমরা প্রতিবার মতো জানো, আমরা লাস্ট টাইম বিনাপানি হোটেলে, এর আগেও একবার উঠেছি, বিনাপানি হোটেলে এসে উঠি। তো এবার রুমটা একটু ছোট, এবার ডিলাক্স রুম নিই আমরা। এখানে তো তোমরা জানো সুন্দর প্রেজেন্টেশন থাকে ওনাদের। তো এখানে 2টো কাপ, একটা কফি, সব অলরেডি দিয়ে রেখেছেন, স্যানিটাইজ করা গ্লাসেস, এখানে সাবান নিয়ে দেওয়া। তো রুম রেন্টটা পড়েছে হচ্ছে 1700 টাকা। এই পাশে একটা ব্যালকনি আছে, তো একদম এটা বারান্দা আছে, এই যে এখানে একটা ব্যালকনি আছে, কিন্তু আমাদের এবার ব্যাক সাইড পড়েছে, কারণ কালকে হচ্ছে শান্তিনিকেতনের বিশাল অনুষ্ঠান, 11 তারিখে এখানে শান্তিনিকেতনে হবে। তো আজকে এখানেও তো একটা রেশ পড়বেই, মানে শান্তিনিকেতনের চাঁদ, এখানে পুজো দিয়েই ম্যাক্সিমাম মানুষ কালকে শান্তিনিকেতনে যাবে। তো আজকে এখানে প্রচণ্ড ভিড়ও আছে মোটামুটি। এখানে একটা মিরার আছে, একটা আলমিরা টাইপের আছে। তো রুমটার মধ্যে 2টো ফ্যান আছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো রুমটা বেশ ঠান্ডা, সেই জন্য মোটামুটি খারাপ না। উপরে ছোটো ছোটো লাইট লাগানো। ওয়াশরুমটা দেখা যাক, এনাদের তো ওয়াশরুমটা বেশ ক্লিনই থাকে, এই যে স্যানিটাইজ করা অলমোস্ট। এখানে একটা আছে, গিজার ব্যবস্থা আছে। তো ভিতরে সরি, এখানে বেসিন আছে আর একটা বিশাল মিরর আছে। তো আমি যখনই রুমে আসি আগে চেক করে নিই এই রুমের গ্লাসগুলো, তো ছোটো ছোটো পয়েন্ট আউটগুলো সবসময় চেক করে তারপরে রুমে
রেস্টুরেন্ট আছে, তো একটা সুবিধা বাইরে থেকে এসে বাইরে বাচ্চাদের নিয়ে খেতে যাওয়া একটা অসুবিধাই। তো এখানে যেগুলো স্টার্ট হয়ে গেছে দুষ্টুমিতে, বেডটা বেশ ভালো, বেশ গোছানো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং এটা নন এসি রুম, 1700 টাকা চার্জ নিয়েছে। আমরা বিনা পানিতে উঠি একটাই কারণে, এটা হচ্ছে মন্দিরের একদম কাছে, তো মায়ের কাছে যাব এবং মায়ের কাছে থাকবো, সেটাই আমাদের ভীষণ ইচ্ছা থাকে, এবং সেই জন্য আমরা বিনা পানি হোটেলটায় উঠি। তো আমি এটা ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা যদি কেউ এখানে উঠতে চান। তবে এদের কার পার্কিং ব্যবস্থা একদম হোটেলের কাছে নেই, একটু দূরে আছে। এর আগে আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তবে হোটেলের মধ্যে নেই, একটু দূরে আছে কার পার্কিং ব্যবস্থা, যারা গাড়ি নিয়ে আসবেন। তো আমরা এখন মন্দিরে মায়ের কাছে যাচ্ছি। আমরা সকালবেলা স্নান সেরেই গেছিলাম, গুরুকে একটু স্নান টান করিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, যেহেতু আমরা আজকের দিনটাই এখানে থাকবো। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, রাত 9টার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আগের নিয়ম অনুসারে কিন্তু এখন মন্দিরের নিয়মকানুন অনেক বদলে গেছে। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছিলাম এবং ভীষণ সুন্দর পুজো দিয়েছিলাম। এখন কিন্তু ভিআইপি লাইনের জন্য 500 টাকা করে টিকিট ঠিক করেছেন ওনারা, আর জেনারেলে যেরকম পুজো দেবেন। তবে জেনারেল লাইনে বেশিক্ষণ সময় লাগেনি, বেশ ভালো সুন্দর করে মায়ের দর্শন করে পুজো দিয়েছিলাম। তো ভিতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইজ, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ তেজও ছিল, সেটা কালকে দেখাতে ভুলে গেছি। চলো বলো বলো, বাকেট ঠাকেটগুলো বেশ ক্লিন, টয়লেট ওভার মানে খুব ক্লিন। বলো বলো যে আমরা বেরিয়ে যাচ্ছি, বলে দাও আমরা কোথায় যাচ্ছি। বলো, দেখা হবে বোলপুরে। আচ্ছা, এখানে লিফট আছে, আমরা রেডি হয়েছি, এবার বেরিয়ে যাব। বেরোনোর আগে সব সময় চেক করে বেরোলে ভুল হয় না। গোপালকে নিয়ে এসো। আমি চেষ্টা করি যেন ক্লিন যেরকম পেয়েছি সেরকমভাবে রুমটাকে যেন দিতে পারি ওনাদের। ওনাদের রেস্টুরেন্ট আছে। তো আমরা এবার এখান থেকে বোলপুরে যাব, যে ট্রেন পাবো ওটা বলবো। কিন্তু এটা আমরা ইউটিএস থেকে অ্যাপ থেকে টিকিট কেটেছি, তো সেখানে একটা অপশান দেখালো যদি অর্ডিনারি টিকিট কাটো তাহলে কিন্তু তোমাকে এমনি লোকাল ট্রেনেই উঠতে হবে। তো লোকাল ট্রেনের টিকিট হচ্ছে 55 টাকা 3 জনের, আর আমি যেহেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছি তো সেখানে 110 টাকার টিকিট প্রাইস নিয়েছে, তো একটু এক্সট্রা 40। এটা ঠিক বোলপুর স্টেশনের উল্টো দিকে একটা মিউজিয়াম আছে, সেখানে একটা ফুড কোর্ট আছে, সেখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমরা যখন রামপুরহাট থেকে বেরিয়েছি তখন সামান্য চা খেয়ে বেরিয়েছি। তো এখানে ফুড কোর্টটায় সেরকম কিছু অ্যাভেলেবেল নেই,
ওই পুরি আর ব্রেড বাটার আছে, সেটাই এটুকুলোকে খাইয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা। তারপর আমরা হোটেলে যে রিসর্টটা বুক করেছি সেটাতে যাব। বেশ সুন্দর এই মিউজিয়ামটা। আমরা যে আগামীকাল যখন ফিরবো তখন আমরা এটার মধ্যে ঢুকবো। পার হেড 50 টাকা করে টিকিট। এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ। তো আগামীকাল আমরা আসবো। এই দোলনাটা কিরম দাম? 650, 650, 550। কালকে তো খোলা থাকবে, একটু আমার ট্রেন আছে তখন আসবো। ঠিক আছে, এখন তো হোটেলের উপর নিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমরা কোন ইয়েতে উঠেছি যেন বলো? চৈতালি একটা চৈতালি হোটেল। এখন দেখিয়ে নিই, ইউটিউবে দেখলাম, তো সেইখান থেকে দেখে আমরা ওখানে বুক করেছি। তো ওনারা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এবার টোটো পাঠাবেন সম্ভবত। বলেছেন যে পিক আপ মানে ওনারা ড্রপ করে দেবে আমাদের কালকে, যখন আমরা ওনাদের হোটেলটা ছাড়বো স্টেশন অবধি, আর এখান থেকে আবার ওনারা নিয়ে যাবেন। তো এই একটা সুবিধা ওনারা দিচ্ছে। পুরো রিভিউটা দেবো আমরা বোলপুরে কোথায় উঠেছি। তো আজকে 11 মার্চ এখানে দোল উৎসব পালন করা হবে, নিউজ চ্যানেলে দেখলাম। তো তোমাদের সাথে যদি আমাদের দেখা হয় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। পাশে থেকো, সঙ্গে থেকো। যারা আমার নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ব্লগে কিন্তু অনেক রিভিউ পাবে, আর অনেক কম খরচে কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার ঘুরতে পারবে তাদের শখের মধ্যে। তো সেটাও অনেক ব্লগ পাবে, যা মানে শেয়ার করেছি, যেগুলো খুব কম টাকায়, যে হোটেল খরচ, খাওয়া খরচ তো একটা ম্যাটার করে। নিম্নবিত্ত মধ্যবিত্ত কোথায় উঠবো সেটা একটা এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায়। তো কীভাবে কম টাকায় ঘোরা যায়, সেই আমরা কীভাবে মানে সাধ্যের মধ্যে ঘুরি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ব্লগগুলো দেখো যদি তোমাদের কোনো কাজে আসে বা কোনো উপকারে আসে। আর হচ্ছে আমরা কলকাতা থেকে বাই কার পুরী, ভাইজাগ, তারপর রাঁচি, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। রিসেন্ট আমরা পুজোতে মেঘালয়, তারপর আসাম, কামাখ্যা, বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও অনেক ব্লগ দিতে পারিনি সময়ের অভাবে, তো খুব শীঘ্রই সেই ব্লগগুলোও শেয়ার করব। তবে কলকাতা থেকে বাইকার পুরো কামাখ্যা অবধি সেই ব্লগটা দেখতে পারো। রাস্তার কন্ডিশন, টোটাল টোল কস্ট এবং এভরিথিং শেয়ার করি। তো সেই ব্লগগুলো দেখলে তোমাদের হয়তো হোপফুলি অনেক উপকার আসবে বা হেল্প হবে। তো আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আমাদের নতুন বন্ধুদের অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর সঙ্গে থেকো, ভালো দেখো। কবিগুরু মিউজিয়াম, হ্যাঁ বুধ বৃহস্পতি বন্ধ থাকে। হ্যাঁ, আজকে তো মঙ্গলবার আছে খোলা। এলো বেশি ঘরে তোলা নিয়ে যায় ওয়াইফাই আমার 50% মেসেজ চলে। দাদা স্টেশন থেকে কতটা দূর? স্টেশন থেকে মোটামুটি 8 কিলোমিটার তো বাজে। 8 কিলোমিটার? হ্যাঁ, 8-9 কিলোমিটার বাজে। আচ্ছা, প্রান্তিকে যেতে হবে। প্রান্তিকে যেতে হবে? প্রান্তিকে তো ট্রেন দাঁড়ায় না, ওই জন্য দাঁড়াই তো। আমি তারাপীঠে আসিনি তো, আমরা তারাপীঠ থেকে কবিগুরুতে এসেছি। কবিগুরু তো প্রান্তিকে ধরে মনে হয় না, দাঁড়ায়নি। তাহলে এই দিক থেকে কবিগুরুতে ধরে। হ্যাঁ, ওই দিক থেকে দাঁড়ায়নি। আপনার ওই দিক থেকে দাঁড়ালো গীতা সাইদিয়া, সাইদিয়ার পরে আহমেদপুর, আহমেদপুরের পরে বোলপুর। আচ্ছা, এই দিক থেকে
প্রচুর গেস্ট হাউস আছে ভিতরে। এটা সব বাড়ি। আমরা তো ইউটিউবে শিবাজি এক্সপ্লেনার শিবাজির আর ব্লগ দেখে আপনাদের এটা বুক করেছি। নাইস প্রেজেন্টেশন। এটা এসি গিজার গ্রিন বাটন না? হ্যাঁ, এই গ্রিন বাটনটা এসি, ওই গ্রিন বাটনটা গিজার। ওটা গিজারের। আর সামনে স্পিচ আছে লাইটের। আচ্ছা, হ্যাঁ, এই টিভি সিরিজ নিচে ওকে। কাঠের মাসে কত দেয়? কাঠের তুমি কত নম্বরে আসে? কারণ আমি ওই এরপর আমরা এখান থেকে কোথায় গেছিলাম, বোলপুর হাট থেকে, সেই পুরো ভিডিওগুলো পরে শেয়ার করবো এবং এই যে গেস্ট হাউসটা আমি উঠেছিলাম সেটারও একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া এখান থেকে আমরা কঙ্কালীতলা গেছিলাম, সেখানে গঙ্গা আরতিটা ভীষণই ভালো লেগেছিল। তাছাড়া সোনাঝুরি হাট কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে, সমস্ত ডিটেলস শেয়ার করব। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।